আমার মনে হয় ১,০০০টা স্টুডেন্টের মাঝখানে আমি একমাত্র ছিলাম যাকে ইন্টারভিউ একটা ম্যাথ করতে দিছিল। অ্যান্ড আমি ম্যাথটা করতে পারি। উনি আমাকে ম্যাথটা ক্যান করতে দিয়েছিলেন। নামে আরেকটা এজেন্সি আছে। তাদের কাছে গিয়েছিলাম। তো তারাও আমাকে আশ্বস্ত করলেন সেইম ভাবে যে, "আচ্ছা ঠিক আছে আপনার ভিসা হয়ে যাবে। আমরা দেখব সবকিছু।" টাকা নেওয়ার পরে প্রায় ২ থেকে ৩ মাস পরে আমি জানতে পারি যে তারা আমার কোনো কাজই শুরু করেন নাই এখনো। আর তারা রীতিমতো আমার সাথে স্ক্যাম করছেন। তো রাশেদ ভাইয়ের ভিডিওগুলো দেখতে, দেখতে এক টাইমে আমার আসলেই অনেক ভাল লাগে উনার যে টিচিং স্টাইলটা। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ। আ ২০২৬ জানুয়ারি ইনটেকে আমি তুর্কু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স আ ফিনল্যান্ড যাচ্ছি। সেখানে আমি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে ব্যাচেলর করব। এটা হচ্ছে আমার ভিসা। তো আমার গল্পটা শুরু হয় ২০২১ সাল থেকে। তো ছোটবেলা থেকেই আমার শখ ছিল আমি বাইরে কোথাও পড়তে যাবো। আমার জন্ম হচ্ছে সৌদি আরব ছিল। তো সেখান থেকে আমার ফ্যামিলিরও সবার ইচ্ছা ছিল যে আমি একটু বাইরে পড়তে যাবো কোথাও। আমার ইচ্ছা ছিল আমি ইউএসএ যাবো ১ম এ। কারণ সেখানে আমার অনেক রিলেটিভ থাকতো। আমার খালামণি, আমার চাচারা, মামারা সবাই ওখানে থাকতো। তো সেই অনুযায়ী আমি প্রিপারেশন নেওয়া শুরু করি ২০২১ সাল থেকেই। কিন্তু ১ম এ আমি একটা এজেন্সির কাছে গিয়েছিলাম। তো সেটাও আমার এক কাজিনের মাধ্যমে। আমার কাজিন সেখান থেকে ভিসা করিয়েছিলেন। তো তাদের কাছে যাওয়ার পরে তারা আমাকে আশ্বস্ত করলেন যে, "আপনার ভিসা হয়ে যাবে।" তারপরে তারা আমাকে বললেন যে, "IELTS এর কোনো প্রয়োজন নেই। MOI, Duolingo এগুলোর কথা বললেন, অল্টারনেটিভ এর কথা বললেন।" তো আমি তাদের কথা মতে হচ্ছে Duolingo করলাম। Duolingo তে আমার রেজাল্ট একটু কমই আসছিল তখন। কারণ আমি প্রপার গাইডলাইন পাচ্ছিলাম না কোথাও থেকে। এরপরে আমি ১ম বারের মতো হচ্ছে USA তে এপ্লাই করি। আ তখন আনফরচুনেটলি ওদেরও হয়তোবা কোনো কমতি ছিল আম ফাইল প্রসেসিং করতে। সে কারণে আমার ভিসাটা রিজেক্ট হয়ে যায়। হয়তোবা আমারও কনফিডেন্স অমন ছিল না। এরপর আমি আবারও হচ্ছে ইউএস এর জন্য প্রিপারেশন নেই 2nd টাইমের জন্য। তো নেওয়ার পরে সেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার টাইম, তারপরে অন্যান্য জিনিসগুলো যেমন রিফিউজ হওয়ার পরে অনেক লিন্দি একটা প্রসেস হয়ে যায়। তারপরে সাজানো সবকিছু করার জন্য আমি ১ম এ বাসায় নিজে, নিজে একটু প্রিপারেশন নেই। এরপরে ভাবি যে অন্য একটা এজেন্সিতে সুইচ করা যায় কিনা। তো তখন আমি হচ্ছে নামে আরেকটা এজেন্সি আছে। তাদের কাছে গিয়েছিলাম। তো তারাও আমাকে আশ্বস্ত করলেন সেইম ভাবে যে, "আচ্ছা ঠিক আছে আপনার ভিসা হয়ে যাবে। আমরা দেখব সবকিছু।" তো তারা আমার ফাইল নেয়। নেওয়ার পরে অনেক টাকা নেয়। অনেক কিছু বলে ফাইল প্রসেসিং, তারপরে I-20 হ্যান-ত্যান অনেক কিছুর জন্য অনেকগুলো টাকা নেয়। টাকা নেওয়ার পরে প্রায় ২ থেকে ৩ মাস পরে আমি জানতে পারি যে তারা আমার কোনো কাজই শুরু করেন নাই এখনো। আর তারা রীতিমতো আমার সাথে স্ক্যাম করছেন। তো পরে আমি সেখান থেকেও বের হয়ে যাই। বের হওয়ার পরে আবার খুঁজতে থাকি যে আমি কি করব? কি করলে ভালো হয়? তো তখন আমার মাথায় আসে যে আচ্ছা আমি IELTS টা করে দেখি। IELTS টা করলে আসলে কি হয়? তো তখন আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম, প্রপার কোনো গাইডলাইন পাচ্ছিলাম না। আর অ্যাকচুয়ালি আমার ১ম এ অনেকগুলো টাকা নষ্ট হয়ে গিয়েছিল। সেজন্য আমি চাচ্ছিলাম না যে কোনো এজেন্সি অথবা আ কোনো কোচিং সেন্টারে গিয়ে আমি হচ্ছে IELTS করি। তো আমি বাসায় নিজে, নিজেই পড়ছিলাম। তো তখন আমার চোখের সামনে হচ্ছে রাশেদ ভাইয়ের কিছু ভিডিও আসে। তো রাশেদ ভাইয়ের ভিডিওগুলো দেখতে, দেখতে এক টাইমে আমার আসলেই অনেক ভাল লাগে উনার যে টিচিং স্টাইলটা। তো ওই অনুসারে আমি পরীক্ষা দেই। ২০২৪ সালে সেপ্টেম্বরের দিকে আরেকটা পরীক্ষা দেই IELTS এর। আর সেখানে আলহামদুলিল্লাহ আমি 6.5 এর মতো রেজাল্ট আনতে পেরেছিলাম। তো এরপরে আমার আবার শখ হয় যে আচ্ছা ঠিক আছে, আমি 2nd টাইমটা তাহলে নিজে, নিজে একটু ট্রাই করি USA তে। তো তখন আমি ইউনিভার্সিটি আ টেক্সাস টেক ইউনিভার্সিটিতে হচ্ছে অফার লেটার পাই। সেখানে আমার নিজে, নিজে চেষ্টা করেই পাই। আর সেখানে আমার 80% স্কলারশিপ ছিল। তো রীতিমতো সবকিছুই ভালো ছিল। কিন্তু হয়তোবা কোনো কারণে আগের বার রিজেকশন এর কারণে অথবা যেভাবেই হোক আমার ফ্যামিলির জন্য হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা করা ছিল। যেহেতু ইউএস সরকার কড়াকড়ির মাঝখানে হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা যারা প্রত্যাশী তাদের জন্য হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসাগুলো আ খুলছিল না। সেজন্য আমার ওই ভিসাটা হয়নি। তো এরপরে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। যে নিজে, নিজে চেষ্টা করলাম। আবার অনেক ভালো একটা স্কলারশিপও পাইলাম। আবার টেক্সাসের শীর্ষ ২ নাম্বার ইউনিভার্সিটি টেক্সাস টেক ইউনিভার্সিটিতে আমি আ যেতে পারলাম না। তো এরপর থেকে আমি সবকিছু নিয়ে একদম ভাবা বাদ দিয়ে দেই। আর ড্যাফোডিলে হচ্ছে আমার যে জার্নিটা আছে ওটা কন্টিনিউ করতে থাকি সিএসইর। তো
1 বছর আগে আমার একটা ফ্রেন্ড মাসুক, ও আমার সাথে সেম টাইমে হচ্ছে আইএলটিএস দেওয়ার পরে ও বাংলা আইএলটিএস এর সাথে এজেন্সির সাথে এসে যুক্ত হয় এন্ড ফিনল্যান্ডের ব্যাপারে কথাবার্তা বলে আমার সাথে। এছাড়াও আমি ইউরোপে আগে থেকে যাওয়ার জন্য প্রিপেয়ার ছিলাম যে যদি আমার নেক্সট টাইম কোথাও যাওয়ার লাগে আমি ইউরোপে যাব, কজ আমার ছোট চাচ্চু উনি স্পেনে থাকেন। তো স্পেনটা আসলে পড়ালেখার জন্য আমার কাছে তত একটা ভালো মনে হয়নি, সেজন্য আমি অন্যান্য দেশগুলো একটু এক্সপ্লোর করা শুরু করি। তখন আমার চোখে পড়ে ফিনল্যান্ডের কথা। আর যেহেতু মাসুক আমাকে বলছিল যে ফিনল্যান্ডের ব্যাপারে, সেহেতু আমি ফিনল্যান্ডের ব্যাপারে দেখি। তো আমি দেখি যে ফিনল্যান্ডের পড়াশোনাটা আসলে অনেক ভালো মানের, অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে অথবা সারাউন্ডিং অন্যান্য দেশগুলো থেকে। তো আমি সময় না নষ্ট করে একবার ভাবলাম যে রাশেদ ভাইয়ের যেহেতু তার প্রতি আমার ভালো লাগা, তো আমি বাংলা আইএলটিএস একবার এসে কথা বলি, কাউন্সিলিং করি, যেহেতু মাসুকও একই সাথে অ্যাপ্লাই করছিল আমার ফ্রেন্ড। তো আসার পরে আমার ইসরাত আপুর সাথে কথা হয়, উনি আমাকে অনেক ভালো মতোই কাউন্সিলিং করলেন অ্যান্ড আমি কনভিন্সও হই যে হয়তোবা আমার দ্বারা থার্ড টাইম আবার একটু চেষ্টা করা সম্ভব। তখন আমি থার্ড টাইমের জন্য প্রিপারেশন নিয়ে সবকিছু কাজ টাজ শুরু করলাম। প্রথমে ভার্সিটি অ্যাপ্লাই করলাম। ভার্সিটি অ্যাপ্লাই করার সময় আমার ইন্টারভিউ ছিল একটা। তো ইন্টারভিউর জন্য আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যে আসলে ইন্টারভিউটা কিভাবে হবে অথবা কি করা যাবে ইন্টারভিউতে, কি কোয়েশ্চেন করতে পারে। তো তখন আমাকে ইসরাত আপু কিছু কোয়েশ্চেন আর হচ্ছে প্রিভিয়াস যে ইন্টারভিউগুলো ছিল ওগুলো আমাকে একটু দেখতে বলেন। তখন আমি প্রিভিয়াস ইন্টারভিউগুলো দেখে আমি আসলে বুঝতে পারি যে এটা আসলে অনেক বেশি কঠিন কিছু না। হয়তো আইএলটিএস এর যে সেকেন্ড পার্টে স্পিকিং এ যেমন একটা কোয়েশ্চেন থাকে, অমন টাইপের একটা কোয়েশ্চেন থাকে, ওটা একটু এক্সপ্লেইন করা লাগে, গ্রুপ ডিসকাশন করা লাগে। তো আলহামদুলিল্লাহ আমি ইন্টারভিউটা ক্র্যাক করি। আর 14 দিন পরে আমার অফার লেটার আসে। অফার লেটার আসার পরে আমি খুঁজতে থাকি যে আরো কোনো ইউনিভার্সিটি আমাকে ভালো কোনো কিছু প্রোভাইড করছে কিনা, অথবা টিউশন ফি সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমার মনে হয়েছে টেক্সাস টেক ইউনিভার্সিটিটাই আমার জন্য পারফেক্ট হবে। আমি তখন টিউশন ফি ডিপোজিট করি আর এরপরে ইন্ডিয়া যাওয়ার জন্য একটা প্রিপারেশন নিতে থাকি। এর মাঝখানেও বাধা আসছে আমার, যেমন ইন্ডিয়াতে তখন ভিসা একদম কঠিন হয়ে গিয়েছিল 2024 সালের পরে। এরপরেও আমি চেষ্টা করতে থাকি, এক টাইমে হচ্ছে আমি ইন্ডিয়ার ভিসাটা নিতে পারি। তারপরে আমার মনে হয় 1000টা স্টুডেন্টের মাঝখানে আমি একমাত্র ছিলাম যাকে ইন্টারভিউ একটা ম্যাথ করতে দিছিল, এন্ড আমি ম্যাথটা করতে পারি, কিন্তু আমার কাছে অনেক সাসপিশিয়াস লাগছে যে উনি আমাকে ম্যাথটা কেন করতে দিয়েছিলেন। এরপরে আমি কারণ খুঁজে পাই যে আমার স্টাডি গ্যাপটা অনেক বেশি ছিল। যদি আমি তাকে এক্সপ্লেন করেছি যে আমার স্টাডি গ্যাপটা কেন ছিল অ্যান্ড আমি কোথায় এনরোলড আছি, তাও উনি হয়তোবা একটু সাসপিশিয়াস হয়ে আমাকে জিজ্ঞেস করেছেন যে তুমি এই ম্যাথটা করে দেখাও আমাকে, এই ম্যাথটা ইন্টারমিডিয়েট লেভেলের। তো এরপরে ইন্টারভিউ দিন শেষ, এরপরে আমি অপেক্ষায় ছিলাম অনেক দিন। এর মাঝখানে অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম। আর ইন্টারভিউর জন্য হচ্ছে আমাকে সারা আপু উনি হেল্প করেছিলেন অনেক। বাংলা আইএলটিএস এর একজন মেন্টর। তিনি আমার 4 থেকে 5 বার ইন্টারভিউ নিয়েছেন। তো ইন্টারভিউতে তিনিও আমাকে ভালো একটা রিভিউ দিয়েছিলেন যে আমার হয়তোবা ইন্টারভিউটা ক্র্যাক করা সম্ভব অথবা এই জিনিসগুলো। তো তখন আমি সেখান থেকেও ইন্সপায়ার্ড হই যে ইন্টারভিউটা হয়তোবা আমি দিতে পারবো। কিন্তু শেষে যখন আমি ইন্টারভিউটা আশানুরূপভাবে দিতে পারিনি তখন একটু মনই খারাপ হচ্ছিল। আর আপনারা জানেন যে ফিনল্যান্ডে ব্যাকলগ চলছে একটু। কিছু ফাইল হয়তোবা একটু অনেক ব্যাকলগে পড়ে গেলে ৩-৪ মাস ৬ মাসও লেগে যায় প্রসেস হতে। তো আমারটাও প্রায় ৩ মাসের মতো হচ্ছে ব্যাকলগ ছিল। অ্যান্ড আমি আনফরচুনেটলি জানুয়ারি যে ১ম ইনটেকটা সেটা আমি মিস করি। তো এরপরে সেকেন্ড যে ইনটেক সেপ্টেম্বর, সেখানে আমি এনরোলড হই। আর মানে ডেফার হই। তখন আমার ডেফারমেন্ট লেটারটা যখন আমি জমা দিয়েছি, হয়তোবা এটা আমার জন্য আশীর্বাদের মতো ছিল যে ডেফারমেন্ট লেটারটা এর কারণেই আমার ফাইলটা হয়তোবা উপরে এসেছে। আর তখন ফিনল্যান্ডের ইমিগ্রেশন মিগ্রি থেকে আমি আমার ভিসা ডিসিশনটা পাই। আর আলহামদুলিল্লাহ এখন আমি ফিনল্যান্ডের ভিসা পেয়েছি। অ্যান্ড আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি অগাস্টের 2 তারিখ যাচ্ছি ফিনল্যান্ড। তো আমি আসলে ১ম এ বাংলা আইএলটিএস কে চিনতাম না। আমি এমনিই যখন ইউটিউবে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সার্চ করছিলাম, তখন আমি রাশেদ ভাইয়ের কয়েকটা ভিডিও পাই যেটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে। এরপরে আমি যখন তার পুরো প্লেলিস্ট গুলো দেখলাম,
তখন আসলে তার যে টিচিং স্টাইল অথবা তার কথা বলার ধরনগুলো, এগুলো আমাকে অনেক আকর্ষিত করে। আর তার কিছু, কিছু ইন্সপায়ারেশন, যেমন যে আইএলটিএস দেয় সেই বিদেশে যায়। তো এই জিনিসগুলা যেহেতু আমার সাথে আগে একবার স্ক্যাম হয়েছিল এমওআই তারপরে টোয়েফেল এগুলার নামে। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে আইএলটিএস টা করব। তিনি আমাকে ইন্সপায়ার করে। তো এই ইন্সপিরেশনের খাতিরেই বলেন আর যেভাবেই বলেন, আমি রাশেদ ভাই যখন নতুন প্রতিষ্ঠান খুলে তখন সেই প্রতিষ্ঠানে আসি অ্যান্ড একবার কাউন্সেলিং নেওয়ার চেষ্টা করি। যেহেতু আমার ফ্রেন্ডও একই সাথে এপ্লাই করছিলেন। আম তারা খুবই আন্তরিক। স্পেশালি ইসরাত আপু অ্যান্ড ফারজানা আপু, উনারা আমার জন্য অনেক হেল্প করেছেন স্পেশালি। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য এপ্লাই করতে চাচ্ছেন, বিদেশে পড়তে যাচ্ছেন আমার মতো স্বপ্ন নিয়ে, তারা অবশ্যই একবার বাংলা আইএলটিএস এ এসে দেখতে পারেন। তাদের কাউন্সেলিং নিয়ে দেখতে পারেন যে তারা আসলে কেমন। কারণ আমার কাছে মনে হয়েছে তারা খুবই আন্তরিক অ্যান্ড তারা খুবই ওয়েলকামিং